ধরুন, আপনার ছোট্ট মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেল। পুলিশ বলল প্রমাণ নেই, তার জন্য অপেক্ষা করুন। কিন্তু একজন বাবা কতক্ষণ অপেক্ষা করতে পারে? একজন সন্দেহজনক লোক ধরা পড়ে, তারপর আবার তাকে ছেড়ে দেওয়া হয়। এখান থেকে শুরু হয় আসল ভয়। ন্যায় বিচার না প্রতিশোধ, আইন না একজন বাবার রাগ। এই গল্পে সবাই বন্দী, কেউ জেলে, কেউ নিজের বিবেকে। সিনেমার শুরুতে কেলার নামক ব্যক্তিকে তার প্রতিবেশী ফ্রাঙ্কলিন নিজের বাড়িতে দাওয়াতে আমন্ত্রণ জানিয়েছিল। দুই পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, তাই কেলার তার স্ত্রী গ্রেস, বড় ছেলে রাফাল এবং ছোট মেয়ে আন্নাকে নিয়ে ফ্রাঙ্কলের বাড়িতে পৌঁছায়। ফ্রাঙ্কলের পরিবার ছিল তার স্ত্রী ন্যান্সি, বড় মেয়ে এলাইজা এবং ছোট মেয়ে জয়। খাবার তৈরি হতে তখনও কিছুটা সময় বাকি ছিল, তাই বাচ্চারা বাইরে খেলতে চলে যায়। কেলারের মেয়ে আন্না আর ফ্রাঙ্কলিনের মেয়ে জয় বাড়ির বাইরে খেলছিল। রাল্ফ আর এলাইজ সেখানেও উপস্থিত ছিল। খেলতে খেলতেই আন্না আর জয়ের চোখ পড়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটি বড় ভ্যানে। কৌতূহলবশত তারা ভ্যানটির কাছে এগিয়ে যায় এবং খেলার ছলে কোনো শক্ত জিনিস দিয়ে ভ্যানে আঘাত করতে শুরু করে। ভ্যানের মালিক সেখানে আসার আগেই রাফাল আর এলাইজা আন্না ও জয়কে থামিয়ে দেয়। রাফাল কোনো ঝামেলায় পড়তে চায়নি, তাই সে সঙ্গে সঙ্গে সবাইকে ঘরের ভেতরে নিয়ে যায়। এরপর সবাই মিলে খাবার খায় এবং হাসি ঠাট্টা ও গল্পে মেতে ওঠে। ঠিক সেই সময় আন্না কেলারের কাছে এসে নিষ্পাপভাবে জানায় যে কয়েক মাস আগে তার প্রিয় একটি খেলনা বাড়ির আশেপাশে কোথাও হারিয়ে গেছে। এখন সে জয়ের সঙ্গে গিয়ে সেটি খুঁজতে চায়। আন্নার সরলতায় কেলার হেসে ওঠে এবং তাকে যাওয়ার অনুমতি দেয়। তবে নিরাপত্তার কথা ভেবে সে বলে রাফাল আর এলাইজাও যেন তাদের সঙ্গে যায়। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ি ফেরার সময় হলে কেলার আন্না ও জয়কে ডাক দেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা আশেপাশে কোথাও দেখা যাচ্ছিল না। চিন্তিত হয়ে কেলার রাফাল আর এলাইজার কাছে জানতে যায়, কিন্তু তারা পরিষ্কারভাবে বলে যে আন্না আর জয় বাইরে যাওয়ার বিষয়ে তাদের কিছু জানায়নি। এই কথা শুনেই কেলার আর ফ্রাঙ্কলিনের মুখে উদ্বেগের ছাপ পড়ে যায়। কেলারের মনে হয় হয়তো আন্না আর জয় তার বাড়ির আশেপাশেই খেলছে। সে দ্রুত নিজের বাড়িতে গিয়ে খোঁজ করে, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায় না। সবাই আতঙ্কিত হয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও তাদের কোনো খোঁজ মেলে না। ঠিক তখনই রাফালের মনে পড়ে কিছুক্ষণ আগে যে ভ্যানটি তাদের বাড়ির কাছে দাঁড়িয়েছিল সেটি আর এখন সেখানে নেই। এই কথা শুনি কেলারের অস্থিরতা আরও বেড়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। পুরো শহরের পুলিশ সেই ভ্যানের খোঁজে নেমে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ভ্যানটি খুঁজে পেয়ে যায়। এই মামলার পুরো তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ হেডকোয়ার্টারের ডিটেকটিভ লোকির হাতে। লোকি সতর্কভাবে ভ্যানটির দিকে এগিয়ে যায়, কিন্তু ভ্যানের ড্রাইভার পুলিশকে দেখতে পেয়ে পালানোর চেষ্টা করে। তবে পালাতে গিয়ে ভ্যানটি সোজা একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পুলিশ ঘটনাস্থলেই তাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের সময় ড্রাইভারের আচরণ ছিল অদ্ভুত। সে কোনো প্রশ্নের উত্তরই ঠিকভাবে দিচ্ছিল না। লোকি শুধু এটুকুই জানতে পারে যে তার নাম অ্যালেক্স এবং সে তার মাসির সঙ্গে থাকে। আরও তদন্তের জন্য লকি অ্যালেক্সের মাসির বাড়িতে যায়। সেখানে সে জানতে পারে অ্যালেক্সের বাবা মা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেই সময় থেকে সে তার মাসির সঙ্গে থাকে। লোকির নজর পড়ে অ্যালেক্সের ঘরে রাখা একটি ব্যক্তির ছবির দিকে। জিজ্ঞাসা করলে মাসি জানান এটি তার স্বামীর অর্থাৎ অ্যালেক্সের মেসোর ছবি। প্রায় 5 বছর আগে কোনো এক বিষয় নিয়ে দুজনের মধ্যে বড় ঝগড়া হয়েছিল। এরপর রাগের মাথায় অ্যালেক্সের মেসো বাড়ি ছেড়ে চলে যায় এবং আর কখনো ফিরে আসেনি। এই তথ্য ছাড়া অ্যালেক্সের বাড়ি থেকে লোকের হাতে বিশেষ কোনো প্রমাণ আসে না। এরপর সে অ্যালেক্সের ভ্যানটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায়, কিন্তু সেখান থেকেও শিশু অপহরণের সঙ্গে যুক্ত কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না। এদিকে অ্যালেক্স সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য সামনে আসে। দেখতে বয়সে বড় মনে হলেও তার আইকিউ মাত্র 10 বছরের একটি শিশুর সমান। এই তথ্য লোকি, কেলার ও ফ্রাঙ্কলিনের পরিবারকেও জানায়। কেলার কোনোভাবেই মানতে চায় না যে অ্যালেক্স মানসিকভাবে শিশু। সে লোকিকে বোঝাতে চেষ্টা করে যদি অ্যালেক্সই সত্যিই মানসিকভাবে দুর্বল হতো তাহলে সে কখনোই ভ্যান চালাতে পারত না। রাগ আর উদ্বেগে কেলার লকির কাছে অনুরোধ করে যেন অ্যালেক্সকে মুক্তি দেওয়া না হয়। লোকি বিষয়টি কমিশনারের কাছে তুলে ধরে, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে কমিশনার এই অনুরোধ মানতে অস্বীকার করেন এবং 48 ঘন্টা পর অ্যালেক্সকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তবে লোকি হাল ছাড়ে না। সে তদন্ত চালিয়ে যেতে থাকে এবং কেলার ও ফ্রাঙ্কলিনের সব প্রতিবেশীর সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই সময় লকি গির্জার ফাদারের বাড়িতে পৌঁছায়, কিন্তু বারবার দরজায় কড়া নাড়ার পরও কোনো সাড়া মেলে না। সন্দেহ হওয়ায় সে জানালা দিয়ে ভেতরে উঁকি দেয় এবং দেখে ফাদার মাটিতে পড়ে আছেন। এক মুহূর্ত দেরি না করে লোকি দরজা ভেঙে ভেতরে ঢোকে। তার চোখে পড়ে একটি খালি মদের বোতল। দেখে সে বুঝে যায় ফাদার নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছেন। লোকি তাকে জাগানোর চেষ্টা না করে সরাসরি বাড়ির তল্লাশি শুরু করে।
ঠিক তখনই তার নজরে পড়ে একটি গোপন বেসমেন্টের দরজা খুলে ভেতরে ঢুকতেই ভয়াবহ দৃশ্য দেখে তার শরীর শিউরে ওঠে। ভেতরে পড়েছিল একটি পচে যাওয়া লাশ। রাগে ফেটে পড়ে লোকি সঙ্গে সঙ্গে ফাদারকে ঝাঁকিয়ে জাগায় এবং লাশটি সম্পর্কে প্রশ্ন করে। কাঁপা কাঁপা গলায় ফাদার জানায় কয়েক বছর আগে ওই ব্যক্তি তার কাছে নিজের অপরাধ স্বীকার করতে এসেছিল। সে ফাদারকে বলেছিল সে ইতিমধ্যেই 16 জন শিশুকে ঈশ্বরের ঘরে পাঠিয়ে দিয়েছে এবং এই কাজের জন্য তার কোনো অনুশোচনা নেই, বরং সে এতে গর্ববোধ করে। শুধু তাই নয়, ভবিষ্যতেও সে একইভাবে আরও শিশু হত্যার দাবি করেছিল। সে বলেছিল যে সে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এখন আর থামবে না। এই কথা শুনে ফাদার ভেতর থেকে কেঁপে উঠেছিলেন। তিনি অনুভব করেছিলেন এমন একজন মানুষকে জীবিত রেখে দেওয়া আরও একটি বড় পাপ হবে। সেই কারণেই তিনি নিজ হাতে তাকে হত্যা করেন এবং তার লাশ বেসমেন্টে লুকিয়ে রাখেন। ফাদার নিজের অপরাধ স্বীকার করতেই লোকটি তাকে হেফাজতে নেয়। পরদিন কেলার ও ফ্রাঙ্কলিন পুলিশকে সঙ্গে নিয়ে জঙ্গলে শিশুদের খোঁজ করছিল। ঠিক তখনই কেলারের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে ছিল তার স্ত্রী গ্রেস। তার আতঙ্কিত কণ্ঠস্বর শুনেই কেলার সতর্ক হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় গ্রেস জানায় যে পুলিশ অ্যালেক্সকে মুক্তি দিতে যাচ্ছে। এই কথা শুনে কেলারের মাথা ঘুরে যায়। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে যায় পুলিশ স্টেশনের দিকে। পুলিশ স্টেশনের বাইরে সাংবাদিকদের ভিড়ে অ্যালেক্সকে ঘিরে রাখা হয়েছিল। কেলার ভিড় ঠেলে অ্যালেক্সের কাছে পৌঁছে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। রাগে কাঁপতে কাঁপতে সে অ্যালেক্সকে শিশুদের বিষয়ে প্রশ্ন করে। অ্যালেক্স শুধু এক অদ্ভুত উত্তর দেয়, যতক্ষণ তারা আমার সঙ্গে ছিল তারা খুশিই ছিল। এই কথা শুনে কেলারের রাগ আরও বেড়ে যায়, কিন্তু সে আর কিছু বলার আগেই পুলিশ তাকে আটক করে ফেলে। পরে কেলার এই পুরো ঘটনাটি লোকি ও কমিশনারকে জানায়। কেলারের কথা শুনি লোকি সঙ্গে সঙ্গে অ্যালেক্সের মাসির বাড়িতে পৌঁছে যায়। সে অ্যালেক্স ও তার মাসিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু অ্যালেক্স দাবি করে সে এমন কিছু বলেনি। লোকি অ্যালেক্সের মাসিকে অন্য ঘরে পাঠিয়ে দেয় এবং অ্যালেক্সের ওপর মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করে যাতে সে সত্যটা বলে ফেলে। কিন্তু অ্যালেক্স নিজের কথাতেই অটল থাকে। সে কিছুই বলেনি। যার মানসিক বয়স 10 বছরের শিশুর সমান, তার পক্ষে এমন জটিল কথা বলা প্রায় অসম্ভব ছিল। এই কারণেই লোকির মনে হয়ে থাকে হয়তো কেলার কোনো ভুল বোঝাবুঝির শিকার হয়েছে। লোকি কেলারকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানায়। যখন কেলার জানতে পারে যে পুলিশ অ্যালেক্সকে হেফাজতে রাখছে না, তখন তার রাগ চরমে পৌঁছে যায়। সে আর অপেক্ষা করতে রাজি ছিল না। সে নিজেই অ্যালেক্সকে অপহরণ করার সিদ্ধান্ত নেয়। কেলার অ্যালেক্সের বাড়ির কাছে গিয়ে তাকে নজর রাখে। অ্যালেক্স বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই কেলার সুযোগ বুঝে তাকে ধরে ফেলে এবং জোর করে নিয়ে যায়। কেলার তাকে নিজের পুরনো বাড়ির বাথরুমে বন্দি করে রাখে। পরদিন কেলার ফ্রাঙ্কলিনকে সেখানে নিয়ে যায় এবং জানায় যে যতক্ষণ না অ্যালেক্স শিশুদের ব্যাপারে সব সত্য বলছে, ততক্ষণ সে তাকে নির্যাতন করবে। শুরুতে ফ্রাঙ্কলিনের কাছে এটা খুব ভুল মনে হয়। সে আইন নিজের হাতে নিতে চাইছিল না, কিন্তু বিষয়টা ছিল তাদের সন্তানদের নিয়ে। শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। অন্যদিকে লোকির তদন্ত চলতেই থাকে। সে সেই বাড়িটির সামনে দাঁড়িয়েছিল, যেটা ঠিক সামনে অপহরণের দিন অ্যালেক্স তার গাড়ি পার্ক করেছিল। কিন্তু বাড়িটা তখন বন্ধ ছিল এবং দরজায় তালা ঝুলছিল। জানা যায় বাড়ির মালিক সেটি বিক্রির জন্য নিলামে তুলেছিল। লোকি সঙ্গে সঙ্গে বাড়ির মালিকের খোঁজ বের করে তার সঙ্গে দেখা করতে যায়। বাড়িটির মালিক ছিলেন একজন বৃদ্ধা মহিলা। তার সঙ্গে দেখা করে লোকি এক ভয়ঙ্কর সত্য জানতে পারেন। সেই বৃদ্ধা জানান আজ থেকে 26 বছর আগে যে বাড়িটি তিনি বিক্রি করতে দিয়েছিলেন, সেই বাড়ি থেকেই তার ছেলে ব্যারি কিডন্যাপ হয়েছিল। সবচেয়ে ভাবার বিষয় ছিল, যেদিন তার ছেলে নিখোঁজ হয়েছিল সেদিনও সেখানে একটি ভ্যান পার্ক করা ছিল। তিনি ছেলেকে খুঁজে পাওয়ার সব রকম চেষ্টা করেছিলেন, কিন্তু আর কখনো তার সন্ধান পাননি। এদিকে কেলার অ্যালেক্সকে মারধর করে প্রায় অচেতন করে ফেলেছিল। তবুও এত অত্যাচারের পরেও অ্যালেক্স শুধু একটাই কথা বলে যাচ্ছিল, সে শিশুদের ব্যাপারে কিছুই জানে না। ফ্রাঙ্কলিনের অ্যালেক্সের প্রতি করুণা হতে শুরু করে, কিন্তু কেলারের দৃঢ় বিশ্বাস ছিল শিশুদের অপহরণের পেছনে অ্যালেক্সই রয়েছে। সেই রাতে পাড়ার লোকজন নিখোঁজ শিশুদের জন্য ক্যান্ডেল মার্চের আয়োজন করে। লোকিও সেই ক্যান্ডেল মার্চে যোগ দেয়। ঠিক তখনই লোকের নজর পড়ে এক অচেনা লোকের দিকে। লোকটি পাড়ার অন্যদের থেকে আলাদা লাগছিল। লোকি খেয়াল করে লোকটি বারবার তার চোখ এড়িয়ে যাচ্ছিল, যেন সে কোনো ভুল কাজ করেছে। লোকটি বুঝতে পারতেই যে লোকের সন্দেহ তার উপর পড়েছে, সে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। লোকি তার পেছনে ধাওয়া করে, কিন্তু কিছু দূর গিয়েই লোকটা হঠাৎ করে উধাও হয়ে যায়। লোকি চারিদিকে তাকে খুঁজছিল। ঠিক তখনই আচমকা গাছের ওপর থেকে লোকটি লাফ দিয়ে সরাসরি লোকির উপর হামলা চালায়। লোকি সামলে ওঠার আগেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। লোকি ওই রহস্যময় লোকটিকে ধরার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত ছিল। হামলার পরপরই সে একজন স্কেচ আর্টিস্টকে ডেকে পাঠায়। কয়েক ঘন্টার মধ্যেই লোকটির একটি স্কেচ তৈরি হয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে লোকি সেই স্কেচ গোটা শহরে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়।
নিউজ চ্যানেলগুলোতে তার ছবি দেখানো হতে থাকে। গলি ঘুপচি থেকে শুরু করে বড় বড় রাস্তা, সব জায়গায় তার পোস্টার লাগানো হয়। পুরো শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফ্রাঙ্কলিন যখন এই খবর দেখে সে ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে তারা হয়তো এক নির্দোষ অ্যালেক্সের ওপর অকারণে অত্যাচার করছে। সে তার মনের এই দ্বন্দ্বের কথা কেলারকে জানায়, কিন্তু কেলার তাকে বোঝায় যে অ্যালেক্স ওই সেই রহস্যময় লোক, দুজনেই একসঙ্গে জড়িত। এই সময় লোকি অ্যালেক্সের জিজ্ঞাসাবাদের রেকর্ডিং দেখছিল। হঠাৎ তার কাছে একটি ফোন আসে। ফোনটি এসেছিল এক শপিং মলে কাজ করা এক মহিলার কাছ থেকে। তিনি লকিকে জানান যে ব্যক্তিকে নিয়ে পুলিশ কিডন্যাপিংয়ের সন্দেহ করছে সে বহুবার তাদের মলে এসেছে। লোকটি প্রায় ছোট শিশুদের জামা কাপড় কিনত এবং প্রতিবারই ভিন্ন ভিন্ন সাইজের কাপড় নিত। এই কথা শুনে লোকি ওই মহিলাকে বলল, যদি সে লোকটি আবার মলে দেখা যায় তাহলে যেন সঙ্গে সঙ্গে তাকে ফোন করা হয়। এদিকে কেলারের বারবার বোঝানোর পরও ফ্রাঙ্কলিন অস্থির হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সে অ্যালেক্সকে অপহরণের বিষয়টি তার স্ত্রী ন্যান্সিকে জানায়। এই কথা শুনেই ন্যান্সি রাগে ফেটে পড়ে। এরপর দুজনেই কেলারের বাড়িতে যায়। কেলার ন্যান্সিকেও একই কথা বোঝায়, অ্যালেক্স সেই রহস্যময় লোকটির সঙ্গে জড়িত যাকে পুলিশ খুঁজছে। এরপর তারা তিনজন অ্যালেক্সের কাছে যায়। কেলার অ্যালেক্সকে মারধর করে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে তার অবস্থা খুবই খারাপ ছিল। ন্যান্সি নিজের মেয়ের কথা জিজ্ঞাসা করলে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অ্যালেক্সকে শুধু এতটুকুই বলে যে সে কিছুই করেনি এবং তাকে ছেড়ে দেওয়া হোক। অ্যালেক্সের এই অবস্থায় ন্যান্সির করুণা হয় এবং সে তার হাত খুলে দেয়। ঠিক তখনই অ্যালেক্স ন্যান্সিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জানালার কাঁচ ভেঙে এক টুকরো কাঁচ হাতে নিয়ে নেয়। ন্যান্সির চিৎকার শুনে কেলার ও ফ্রাঙ্কলিন সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়ে। অ্যালেক্স কাঁচের টুকরো দিয়ে কেলারের ওপর হামলা করে পালানোর চেষ্টা করে, কিন্তু কেলার ও ফ্রাঙ্কলিন তাকে ধরে ফেলে আবার বন্দি করে দেয়। কেলার আবারও অ্যালেক্সকে নির্মমভাবে মারধর করে, কিন্তু এত অত্যাচারের পরেও অ্যালেক্স বারবার একটাই কথা বলছিল, সে শিশুদের ব্যাপারে কিছুই জানে না। ফ্রাঙ্কলিনের অ্যালেক্সের প্রতি করুণা হতে থাকে, কিন্তু কেলারের দৃঢ় বিশ্বাস ছিল যে শিশুদের অপহরণের পেছনে অ্যালেক্সই দায়ী। এই সব কিছু ফ্রাঙ্কলিন ও তার স্ত্রীর জন্য সহ্য করা কঠিন হয়ে উঠেছিল। তারা বুঝতে পেরেছিল আর কেলারের পাশে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। তবুও মেয়েকে ফিরে পাওয়ার আশায় তারা কেলারকে থামানোর চেষ্টা করেনি। দুজনে একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে কোনো কথা না বলেই নীরবে নিজের বাড়ির দিকে চলে যায়। কিন্তু তাদের বাড়িতে তখন অন্য কেউ ঢোকার চেষ্টা করছিল। সেই ছিল সেই লোক যাকে পুলিশ খুঁজছিল। ঘরের ভেতরে ফ্রাঙ্কলিনের বড় মেয়ে একা স্নান করছিল, কিন্তু সে লোকটি কোনো ক্ষতি করার আগেই ফ্রাঙ্কলিন ও তার স্ত্রী বাড়িতে ফিরে আসে, তাই লোকটিকে পালিয়ে যেতে হয়। এরপর সেই লোকটি গোপনে কেলারের বাড়িতে ঢোকার চেষ্টা করে। সে নিঃশব্দে আন্নার ঘরে ঢুকে পড়ে। ঠিক তখনই কেলারের স্ত্রী গ্রেস ঘর থেকে হালকা একটা শব্দ শুনতে পায়। সতর্ক হয়ে সে সঙ্গে সঙ্গে আন্নার ঘরে যায়, কিন্তু সেখানে তেমন কিছু অস্বাভাবিক তার চোখে পড়ে না। গ্রেস চারপাশে তাকাচ্ছিল, এমন সময় হঠাৎ সে নিজের বেডরুমে নাড়াচাড়ার শব্দ পায়। সে দৌড়ে বেডরুমে যায়। সেখানে পৌঁছে দেখে জানালাটি খোলা। কিছু বোঝার আগেই সেই লোকটি বাড়ি থেকে পালিয়ে যায়। গ্রেসের চিৎকার শুনে রাফালো সেখানে এসে পড়ে। গ্রেসের মনে হয় হয়তো আন্নাই বাড়ি ফিরেছিল এবং জানালাটি খুলছিল। কোনো অঘটনের আশঙ্কায় তারা সঙ্গে সঙ্গে লকিকে ডেকে পাঠায়। তদন্তের সময় গ্রেস লকির বাড়ির ভেতরে থাকা একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার দেখায়। এই চেম্বারটি কেলার যে কোনো জরুরি পরিস্থিতির জন্য তৈরি করেছিল। সেখানে মাসের পর মাস বেঁচে থাকার মতো প্রয়োজনীয় সব কিছু মজুদ ছিল। কথা বলতে বলতে গ্রেস লকির কাছে কেলার সম্পর্কে জানতে চায়। কেলার বাড়িতে বলে রেখেছিল সে পুলিশের সঙ্গে নিয়ে আন্নাকে খুঁজছে। এই কথা শুনে লোকি চমকে ওঠে, কারণ কেলার তো পুলিশের সঙ্গেই ছিল না। ঠিক তখনই লোকের নজর পড়ে আন্ডারগ্রাউন্ড চেম্বারের এক কোণে পড়ে থাকা সোডিয়াম হাইড্রোক্সাইডের বস্তার দিকে। তার কপাল কুঁচকে যায়। এটি সেই কেমিক্যাল যা দেহ গলিয়ে দ্রুত পচিয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হয়। কেলারের বাড়িতে এমন ভয়ঙ্কর কেমিক্যাল দেখে লোকির মনে সন্দেহ আরও গভীর হয়। পরদিন থেকে লোকি গোপনে কেলারের ওপর নজরদারি শুরু করে। সে দেখে কেলার গাড়ি নিয়ে বেরিয়ে মদের দোকানের সামনে গাড়ি পার্ক করে, কিন্তু সে দোকানের ভেতরে ঢোকে না। পায়ে হেঁটেই সে নিজের পুরনো বাড়ির দিকে রওনা দেয়। লোকি দূর থেকে নিজের গাড়িতে বসে সব লক্ষ্য করছিল। কেলারের প্রতিটি পদক্ষেপ তার নজরে ছিল। ঠিক তখনই একটি ট্রাক দ্রুত এসে লকের গাড়ির পেছনে থেমে যায় এবং জোরে জোরে হর্ন বাজাতে থাকে। টানা হর্নের শব্দে কেলারের দৃষ্টি সরাসরি লোকের ওপর পড়ে যায়। সে বুঝে ফেলে লোকে তাকে অনুসরণ করছে। সঙ্গে সঙ্গে সে নিজের পথ পাল্টে নিজের পুরনো বাড়ির বদলে মদের দোকানের দিকে চলে যায়। কেলার দোকানে ঢুকে কিছুক্ষণের মধ্যেই হাতে একটি মদের বোতল নিয়ে বের হয়। বোতল থেকে চুমুক দিতে দিতে সে সোজা লোকের কাছে আসে এবং তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ধীর কিন্তু কঠোর গলায় জিজ্ঞাসা করে, তুমি আমার পিছু নিচ্ছ কেন? লোকি কেলারকে তার গাড়িতে বসার ইশারা করে এবং সরাসরি প্রশ্ন করে, অ্যালেক্স কোথায়?
কেলার বিরক্ত হয়ে উত্তর দেয়, আমি জানি না। মেয়েকে খুঁজে না পাওয়ার দুঃখে আমি মদ খাচ্ছি। বাড়ির লোকজন যেন না জানে, তাই বলছে যে আমি পুলিশের সঙ্গে খোঁজে নেমেছি। লোকি তার চোখের দিকে তাকিয়ে পরের প্রশ্ন করে, আর তোমার আন্ডারগ্রাউন্ডে চেম্বারে পাওয়া সোডিয়াম হাইড্রোক্সাইড? এক মুহূর্তে চুপ থেকে কেলার বলে, কয়েকদিন আগে আমার কুকুরটা মারা গেছে, ওকে পুঁতে ফেলতে আমি ওই কেমিক্যাল ব্যবহার করেছি। লোকি কেলারকে বোঝায় যে মদের নেশায় ডুবে না থেকে তাকে তার পরিবারের পাশে দাঁড়ানো উচিত। তারপর তাকে ছেড়ে দেয়, কিন্তু কেলার তখনও লোকির সন্দেহের তালিকায় রয়ে যায়। অফিসে ফিরে লোকি কেলারের অতীত ঘাঁটতে শুরু করে। সে জানতে পারে বহু বছর আগে কেলারের বাবা নিজের বাড়িতেই আত্মহত্যা করেছিল। কেস ফাইলে সে বাড়ির ঠিকানাও লেখা ছিল, আর সেটিই ছিল সেই বাড়ি যেখানে কেলার অ্যালেক্সকে বন্দি করে রেখেছিল। অন্যদিকে কেলার অ্যালেক্সকে নির্যাতন করার জন্য সেই পুরনো বাড়িতে নিয়ে গিয়েছিল। ঠিক তখনই সে বুঝতে পারে বাড়ির আশেপাশে কেউ একজন রয়েছে। সেই ব্যক্তি আর কেউ নয়, লকি। সে বাড়িটি তল্লাশি করতে সেখানে এসেছিল। পরিস্থিতি আঁচ করেই কেলার দ্রুত অ্যালেক্সের কাছে যায় এবং কঠোর স্বরে তাকে হুঁশিয়ার দেয়, যদি সে কোনো শব্দ করে তাহলে পরিণাম ভয়াবহ হবে। লোকির চোখ এড়াতে কেলার মদ্যপানের ভান করে মেঝেতে শুয়ে পড়ে, যেন সে গভীর ঘুমে রয়েছে। কিছুক্ষণ পর লোকি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে কেলারকে ঝাঁকিয়ে তুলে কড়া গলায় বলে, পুরো বাড়ি তাকে দেখাতে হবে। কেলার বাড়ি দেখাতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা সেই বাথরুমের একেবারে কাছে চলে যায়, যেখানে অ্যালেক্স বন্দি ছিল। লোকি বাথরুমের দিকে এগোতেই যাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ফোনটি ছিল সেই মলের কর্মরত মহিলার, যিনি আগেও লোকিকে অপহরণকারীর বিষয়ে তথ্য দিয়েছিলেন। ফোনে তিনি জানান সেই লোকটি আবার মলে এসেছিল, কিন্তু তাকে দেখা মাত্রই পালিয়ে যায়। তবে এবার তিনি তার গাড়ির নম্বর নোট করতে পেরেছিলেন। এই খবর শুনে লোকি সঙ্গে সঙ্গে সেই লোকটির খোঁজে বেরিয়ে যায়। এইভাবে কেলার অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। লোকি যখন সেই লোকটির বাড়িতে পৌঁছায় তখন লোকটি বাড়ির ভেতরেই ছিল। দরজায় লোকিকে দেখে সে ঘাবড়ে যায় এবং তাকে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লোকি তাকে ধাক্কা দিয়ে হাত কড়া পরিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তল্লাশির সময় লোকির চোখে পড়ে বেডরুমের রাখা বেশ কয়েকটি তালাবাদ্য কন্টেনারের ওপর। এগুলো দেখে তার হার্টবিট বেড়ে যায়। সে সঙ্গে সঙ্গে একটি কন্টেনার খুলে দেখে ভেতরে রক্তমাখা কাপড় রাখা আছে। একটি কাপড় তুলতেই লোকের গা শিউরে ওঠে, কারণ তার নিচে লুকিয়েছিল কয়েকটি বিষাক্ত সাপ। সে বাকি কন্টেনারগুলো খুলে ভালো করে দেখে, সবখানেই কাপড় আর সাপ। তবে একটি কন্টেনার ছিল আলাদা। সেখানে না ছিল রক্ত, না ছিল সাপ, বরং ছিল কিছু অদ্ভুত আঁকিবুকি ও পেন্টিং, যা কোনো রহস্যময় সংকেত দিচ্ছিল। লোকি সেই কাপড়গুলো ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠায় এবং পুলিশ স্টেশনে পৌঁছেই আন্না ও জয়ের বাবা মাকে সেখানে ডেকে পাঠায়। এরপর একে একে সে সেই লোকটির বাড়ি থেকে পাওয়া কাপড়গুলোর ছবি তাদের দেখায়। সেই মুহূর্তে জয়ের বাবা মা ছবির মধ্যে একটি কাপড় চিনে ফেলে। তারা কান্নায় ভেঙে পড়ে এবং শোকে সেখান থেকে চলে যায়। এরপর লকি কেলারকে ডেকে আনে এবং তাকে ছবিগুলো দেখায়। ছবির মধ্যে একটি মোজার ছবি দেখা মাত্রই কেলারের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে সঙ্গে সঙ্গে সেটি চিনে ফেলে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। রাগ ও দুঃখে ভরে কেলার লকের ওপর চেঁচিয়ে ওঠে। সে লকিকে তিরস্কার করে বলে, আসল অপহরণকারীকে ধরার বদলে সে তার পেছনে সময় নষ্ট করেছে। এই কথা বলে কেলার রাগে ফুঁসতে ফুঁসতে নিজের বাড়ির দিকে চলে যায়। বাড়িতে পৌঁছে কেলার দেখে নিউজ চ্যানেলের রিপোর্টাররা তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। পরিস্থিতি বুঝে সে তার ছেলে রাফালকে করার নির্দেশ দেয়, যেন তারা সাংবাদিকের থেকে দূরে থাকে। কেলার চায়নি তার স্ত্রীও যেন রক্তমাখা কাপড়ের কথা কিছুই জানতে পারে। তাই সে রাফালকে বলে আগামী কয়েকদিন সব সংবাদপত্র ফেলে দিতে এবং টিভিতে কোনো নিউজ চ্যানেল না চালাতে। ছেলেকে সান্ত্বনা দিয়ে কেলার প্রতিশ্রুতি দেয়, পুলিশ যাই বলুক না কেন সে যে কোনো মূল্যে তার মেয়েকে খুঁজে বের করবেই। অন্যদিকে পুলিশ স্টেশনে লকি অস্থির হয়ে বসেছিল। অপহরণকারীর কাছ থেকে সে শুধু একটুকুই জানতে পেরেছিল যে তার নাম বব টেলার, কিন্তু তার কাছ থেকে কোনো শক্ত তথ্য আদায় করতে পারেনি। বব দাবি করেছিল সে সেই জায়গার একটি মানচিত্র আঁকবে যেখানে আন্না ও জয়কে বন্দি করে রাখা হয়েছে। গত 3 ঘন্টা ধরে সে মানচিত্র আঁকছিল, কিন্তু যেটা সে বানাচ্ছিল সেটা মানচিত্রের চেয়ে কোনো জটিল গোলকধাঁধার মতোই বেশি মনে হচ্ছিল। দীর্ঘ অপেক্ষার পর লকি আর ধৈর্য ধরে থাকতে পারে না। সে রাগে ববের কাছে যায়, তার কলার চেপে ধরে কড়া ভাষায় আন্না ও জয়ের ব্যাপারে জানতে চায়। ঠিক তখনই অন্য পুলিশ অফিসাররা সেখানে এসে লকিকে থামানোর চেষ্টা করে। এই বিশৃঙ্খলার মাঝেই বব হঠাৎ এক পুলিশ অফিসারের বন্দুক ছিনিয়ে নেয় এবং কেউ কিছু বোঝার আগেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এই ঘটনার পর আন্না ও জয়ের অপহরণের মামলাটি আরও জটিল হয়ে যায়। বব টেলরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার মুখ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়ার শেষ সুযোগটিও শেষ হয়ে যায়। লোকি এখন বুঝতে পারছিল না বব সত্যিই আসল অপহরণকারী ছিল কিনা। পুলিশ তার বাড়ি থেকে রক্তমাখা কাপড় ও অদ্ভুত পেন্টিং পেয়েছিল ঠিকই,
কিন্তু এখন এমন কোনো নিশ্চিত প্রমাণ ছিল না যা তাকে অপরাধী প্রমাণ করে। ফলে মামলাটি কার্যত অচল হয়ে পড়ে এবং আন্না ও জয়ের কোনো সন্ধানও পাওয়া যাচ্ছিল না। এসব কারণে লকি ভীষণভাবে ভেঙে পড়ে। সে মাথা চেপে ধরে বসে পড়ে এবং নিজেকেই দোষ দিতে থাকে। ঠিক তখনই তার নজরে পড়ে ফাদারের বাড়ি থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া লাশের ছবিগুলো। সেই লাশের গলায় থাকা লকেটটির নকশা হুবহু বব টেলারের আঁকা গোলকধাঁধার ছবির সঙ্গে মিলে যাচ্ছিল। লকি এসব ভাবছিল, ঠিক তখনই তার কাছে এক পুলিশ অফিসারের ফোন আসে। অফিসার তাকে সঙ্গে সঙ্গে বব টেলারের বাড়িতে আসতে বলেন। তিনি জানান, পুলিশ যখন ববের বাড়ির আশেপাশের জমি খুঁড়ে দেখছিল তখন সেখান থেকে দুটি পুতুল উদ্ধার করা হয়েছে। প্রথম দেখায় সেগুলো শিশুদের মৃতদেহের মতোই মনে হচ্ছিল। পুলিশের সন্দেহ হলো যে এটি অপহরণ কেসের সঙ্গে জড়িত কোনো গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। অফিসার আরও জানান, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ববের বাড়ি থেকে পাওয়া রক্তমাখা কাপড়গুলো রক্ত মানুষের নয়, বরং শুকুরের রক্ত ছিল। তদন্তের সময় লকি জানতে পারে যে শৈশবে একবার ববকে অপহরণ করা হয়েছিল। যদিও বব কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল, কিন্তু অপহরণের সময় তাকে বারবার মাদক জাতীয় ইঞ্জেকশন দেওয়া হতো। এর ফলে সে তার অপহরণকারীদের সম্পর্কে কিছুই মনে রাখতে পারেনি। এই কারণেই পুলিশ কখনো ববের আসল অপহরণকারীকে ধরতে পারেনি। অবশেষে লকি ও পুলিশ এই সিদ্ধান্ত পৌঁছায় যে বব টেলার কোনো অপহরণকারী নয়, বরং সে একজন মানসিক রোগী। শৈশবের অপহরণের ঘটনা তার মনে গভীর প্রভাব ফেলেছিল, আর যখন সে টিভিতে আনা ও জয়ের অপহরণের খবর দেখে তখন সেই ঘটনাকে নিজের সঙ্গে মিলিয়ে নিতে শুরু করে। ধীরে ধীরে সে নিজেকেই একজন অপহরণকারী ভাবতে থাকে এবং সেই অনুযায়ী আচরণ শুরু করে। এখন প্রশ্ন ছিল, জয় ও আন্নার কাপড় তার কাছে এলো কিভাবে? নিশ্চয়ই মনে আছে, একদিন বব টেলার ও ফ্রাঙ্কলিনের বাড়িতে গিয়েছিল। সেই দিন সে ওই কাপড়গুলো চুরি করেছিল। পুলিশ অফিসারের মতে এই দুটি কাপড় ছাড়া বাকি সব কাপড় একবারে নতুন ছিল, এমনকি সেগুলোর ট্যাগও খোলা হয়নি। অন্যদিকে কেলার আবার একবার অ্যালেক্সের কাছে গেল। সে অ্যালেক্সকে বলল, যদি সে বাচ্চাদের ব্যাপারে কিছু বলে তাহলে তাকে তার আন্টির কাছে যেতে দেবে। অ্যালেক্স কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল যে বাচ্চারা একটি গোলকধাঁধার ভেতরে বন্দি আছে। এতটুকু বলার পরই সে হঠাৎ চুপ হয়ে গেল। কেলার তাকে বারবার জিজ্ঞেস করতে থাকলো, কিন্তু অ্যালেক্স আর কিছুই বলল না। সে এমন আচরণ করছিল যেন বাকি সব কিছু সে ভুলে গেছে। অ্যালেক্স গোলকধাঁধার কথা বলছিল, যা কেলারের মনে আরও প্রশ্ন তৈরি করলো। এই রহস্যের গভীরে যাওয়ার জন্য সে অ্যালেক্সের আন্টির বাড়িতে পৌঁছালো। সেখানে পৌঁছে কেলার অ্যালেক্সের মুক্তির দিনে তাকে ভয় দেখানোর জন্য ক্ষমা চাইল। সে বলল হয়তো তার ভয় দেখানোর কারণেই অ্যালেক্স বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। অ্যালেক্সের আন্টি তার ক্ষমা গ্রহণ করলেন এবং তাকে ভেতরে ডাকলেন। কথাবার্তার সময় আন্টি কেলারকে জানান, আগে তিনি ও তার স্বামী খুব ধার্মিক ছিলেন, কিন্তু তাদের ছেলের ক্যান্সারে মৃত্যু হলে ঈশ্বরের ওপর থেকে তাদের বিশ্বাস উঠে যায়। সেই শোক ভুলতেই তারা অ্যালেক্সকে দত্তক নিয়েছিল। তবুও নিজেদের ছেলের মৃত্যুর কষ্ট তারা কখনো ভুলতে পারেনি। তিনি আরও জানান, অ্যালেক্সের শৈশবে একটি দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে অ্যালেক্স খুব কম কথা বলতে পারে। কথার মাঝেই কেলার গোলকধাঁধার প্রসঙ্গ তোলে, কিন্তু অ্যালেক্সের আন্টির মুখভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এ বিষয়ে তার কোনো ধারণা নেই। কোনো গুরুত্বপূর্ণ তথ্য না পেয়ে কেলার হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার স্ত্রী গ্রেস আতঙ্কিত অবস্থায় দৌড়ে এলো। সে দ্রুত জানালো যে কিছুক্ষণ আগে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছে এবং তারা জানিয়েছে ফ্রাঙ্কলিনের মেয়ে জয়কে পাওয়া গেছে, তবে আন্নার এখনও কোনো খোঁজ মেলেনি। গ্রেস বলল, জয় বর্তমানে হাসপাতালে ভর্তি আছে এবং তৎক্ষণাৎ সেখানে যেতে হবে। এই কথা শুনেই কেলারের মনে নতুন করে আশার আলো জ্বলে উঠল এবং এক মুহূর্ত দেরি না করে সে গ্রেসকে নিয়ে হাসপাতালে রওনা দিল। হাসপাতালে পৌঁছেই কেলার জয়ের কাছে আন্না ও অপহরণকারীর বিষয়ে জানতে চাইল। জয় তখন খুব দুর্বল ও ভীতু ছিল, তবু সে ধীর কণ্ঠে উত্তর দিল। জয় জানালো যে কেলার সেই জায়গায় এসেছিল, সেখানে তাদের বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু অপহরণকারী তাদের মুখে টেপ লাগিয়ে রেখেছিল, তাই তারা কেলারকে ডাকতে পারেনি। জয় আবারও বলল তারা কোনোভাবে অপহরণকারীর হাত থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু অপহরণকারী আবার আন্নাকে ধরে ফেলে। ভাগ্যক্রমে জয় পালাতে সক্ষম হয়, তবে দুর্বলতার কারণে সে বেশি দূর যেতে পারেনি এবং কিছুক্ষণ পর রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। সৌভাগ্যবশত এক ভালো মানুষ তাকে দেখে হাসপাতালে ভর্তি করায়। এই কথা শুনে কেলার এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেল। তারপর হঠাৎ তাড়াহুড়ো করে কোথাও বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় লকি জয়কে দেখে তার রুমের দিকে যাচ্ছিল। সে কেলারকে দ্রুত বেরিয়ে যেতে দেখে তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কেলার না থেমে দ্রুত বাইরে ছুটে গেল। লকিও তাকে ধরতে তার পেছনে দৌড়ালো, কিন্তু তার আগেই কেলার গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে গেল।
লকির সন্দেহ হলো কেলার নিশ্চয়ই তার পুরনো বাড়ির দিকে গেছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সেও সঙ্গে সঙ্গে কেলারের পুরনো বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছেই সে জানালা দিয়ে অ্যালেক্সের চিৎকার শুনতে পেল। তার চিৎকার বাড়ির নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। লকি সতর্কভাবে এগিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলো। ঘরে পা দিয়ে সে চারপাশে তাকালো। পরিবেশটা ছিল ভীষণ ভয়ঙ্কর, তবুও কোনোভাবে সে অ্যালেক্সকে খুঁজে পেল। অ্যালেক্স ভয়াবহ সেই ঘরের ভেতরে অত্যন্ত করুণা অবস্থায় বন্দী ছিল। লকি দ্রুত তাকে সেখান থেকে বের করে আনলো। অবশেষে অ্যালেক্স নরকসম যন্ত্রণা থেকে মুক্তি পেল। কিন্তু পুরো বাড়ি তল্লাশি করেও লোকে কেলারকে কোথাও পেল না, কারণ কেলার সেখানে ছিলই না। কেলার চলে গিয়েছিল অ্যালেক্সের আন্টির বাড়িতে। সে বুঝে গিয়েছিল যে আনা ও জয়কে বন্দি করে রেখেছিল অ্যালেক্সের আন্টি। কেলারের পরিকল্পনা ছিল ঘরের ভেতরে ঢোকার পর ভয় দেখিয়ে অ্যালেক্সের আন্টির কাছ থেকে নিজেদের সন্তান সম্পর্কে সব তথ্য বের করে নেওয়া। কিন্তু অ্যালেক্সের আন্টি ছিল ভীষণ চালাক। সে প্রথমে কেলারকে ঘরের ভেতরে ঢুকতে দিল, আর কেলার যখনই বাচ্চাদের ব্যাপারে প্রশ্ন করল, সঙ্গে সঙ্গে অ্যালেক্সের আন্টি তার দিকে বন্দুক তাক করলো। সে কেলারকে ডয়ারে রাখা হাত করা পড়তে বলল এবং তারপর ফ্রিজ থেকে একটি বোতল বের করে তাকে তা পান করতে বলল। সেই বোতলের ভেতরে ছিল নেশা জাতীয় ওষুধ। এরপর সে কেলারকে বাড়ির বাইরে নিয়ে গেল। এই সময় সে কেলারকে জানালো যে কয়েক বছর আগে যখন তার সন্তান মারা যায়, তখন সে ও তার স্বামী ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তারা দুজন মিলে অনেক শিশু অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছিল। অ্যালেক্স ছিল প্রথম অপহৃত শিশু, যার আসল নাম ছিল বেরি। বেরি সেই বৃদ্ধ মহিলার সন্তান ছিল যাকে সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল। সে আরও জানালো এত বেশি শিশুকে তারা অপহরণ করেছিল যে এখন আর সবার নাম তার মনে নেই। বব টেলারও সেই শিশুদের একজন ছিল। তারা শিশুদের অপহরণ করে ভয়াবহ নির্যাতনের মাধ্যমে হত্যা করত। বাড়ির উঠানে একটি গাড়ি দাঁড়িয়েছিল। অ্যালেক্সের আন্টি কেলারকে গাড়িটি সরাতে বলল। কেলার গাড়িটি সরাতেই নিচে একটি ছোট্ট ঢাকনা চোখে পড়ল। আন্টি কেলারকে সেই ঢাকনাটি খুলতে বলল। ঢাকনা সরাতেই নিচে একটি গভীর গর্ত দেখা গেল। আন্টি ঠান্ডা স্বরে জানালো, পুলিশ যখন মেয়েদের খোঁজ করতে এখানে এসেছিল, তখন সে তাদের এই গর্তের ভেতরে লুকিয়ে রেখেছিল। এরপর সে কেলারকে গর্তের ভেতরে নামার নির্দেশ দিল। কেলার স্পষ্টভাবে অস্বীকার করলো। কেলার রাজি না হওয়ায় আন্টি এক মুহূর্তে দ্বিধা না করে তার পায়ে গুলি চালালো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কেলারকে শেষ পর্যন্ত গর্তের ভেতরে নামতেই হলো। আন্টি কেলারকে জানালো খুব শীঘ্রই সে এই গর্তের ভেতরে আন্নারও লাশ ফেলে দেবে। এতটুকু বলে সে গর্তের ঢাকনা বন্ধ করে দিল এবং ওপর থেকে গাড়ি দিয়ে ঢেকে দিল। কেলারের কাছে একটি ছোট টর্চ ছিল। টর্চের আলোয় সে গর্তের ভেতর চারপাশ দেখতে শুরু করলো। সেখানে সে একটি লাল রঙের সিটি খুঁজে পেল। সম্ভবত এটাই সেই সিটি যেটি খুঁজতে আন্না জয়কে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। অর্থাৎ অপহৃত হওয়ার আগেই আন্না সেই সিটিটি খুঁজে পেয়েছিল। পুলিশ স্টেশনে কমিশনার লকিকে নির্দেশ দিলেন যেন সে অ্যালেক্সের আন্টির বাড়িতে গিয়ে তাকে জানায় যে অ্যালেক্সকে পাওয়া গেছে। লকি সঙ্গে সঙ্গে আন্টির বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ল, কিন্তু সেই সময় আন্টি অন্য ঘরে ছিল। সেখানে সে আন্নার শরীরে বিষের ইঞ্জেকশন দিতে যাচ্ছিল, তাই দরজার আওয়াজ তার কানে পৌঁছায়নি। দীর্ঘ সময় দরজা না খোলায় লকি নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। সেখানে তার চোখ গিয়ে পড়ল আন্টির স্বামীর ছবির দিকে। ছবিতে আন্টির স্বামীর গলায় ছিল ঠিক সেই লকেটটি যেটি ফাদারের বাড়ি থেকে পাওয়া যায়, যেটি লাশের গলায় ছিল। এটা দেখি লকের মাথার ভেতর যেন বিদ্যুৎ চমকে উঠল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। সেই ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই লকেট, সেই চিহ্ন সবকিছু মিলতে শুরু করলো। এক মুহূর্তের জন্য ঘরের নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু লকের মনে সন্দেহের আওয়াজ আরও জোরালো হয়ে উঠল। আর কোনো সন্দেহ রইল না। ভয়ঙ্কর ও চমকে দেওয়ার মতো সত্য তার সামনে স্পষ্ট হয়ে গেল। ঠিক তখনই লকি হালকা একটি শব্দ শুনতে পেল। সে ধীরে ধীরে সেই শব্দের অনুসরণ করে পাশের ঘরে গেল। সেখানে সে দেখলো আন্টি আন্নার শরীরে ইঞ্জেকশন দিচ্ছে। লকি সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করে তাকে পেছন ফিরতে বলল, কিন্তু সে জানতো না যে আন্টির কাছেও বন্দুক ছিল। আন্টি বুঝে গিয়েছিল যে এবার তার খেলা শেষ, তাই পেছন ঘুরি সে সরাসরি লকির দিকে গুলি চালালো। একই মুহূর্তে লকিও আন্টির ওপর গুলি চালায় এবং তাকে হত্যা করে। সৌভাগ্যবশত আন্টির গুলি লকির মাথা ছুঁয়ে দেওয়ালে গিয়ে লাগে। যদিও এতে লকি গুরুতর আহত হয়, তবুও লকি হার মানেনি। সে অচেতন আন্নাকে তুলে নিয়ে সোজা হাসপাতালে ছুটে যায়। লকি পৌঁছানোর আগেই আন্টি আন্নার শরীরে অর্ধেক ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছিল। সৌভাগ্যক্রমে লকি সময় মতো হাসপাতালে পৌঁছায় এবং আন্না ও তার জীবন দুটোই বেঁচে যায়। আন্না ও জয় দুজনেই নিরাপদে উদ্ধার হয় এবং অ্যালেক্সও তার আসল বাবা মায়ের কাছে ফিরে যায়। কিন্তু কেলার তখনও সেই অন্ধকার গর্তে বন্দী ছিল।
অন্যদিকে হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর লকি আবার তদন্তের জন্য অ্যালেক্সের আন্টির বাড়িতে পৌঁছায়। চারপাশ নিঃশব্দ ছিল, ঠান্ডা বাতাস শোঁ শোঁ করে বইছিল। হঠাৎ করে সে খুব হালকা সিটির শব্দ শুনতে পেল। লকি সতর্ক হয়ে গেল। সে মনোযোগ দিয়ে শুনল শব্দটি আসছিল মাঠের নিচ থেকে। শেষ আসার ভরসায় কেলার কোনোভাবে সিটি বাজিয়ে নিজের উপস্থিত ইঙ্গিত দিচ্ছিল। লকি ধীরে ধীরে সেই জায়গার দিকে এগোতে লাগলো যেখান থেকে শব্দ আসছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, লকি কি কেলারকে খুঁজে পাবে? কেলার কি এই ভয়ঙ্কর বন্দিদশা থেকে মুক্তি পাবে? এই রহস্যর মধ্যেই গল্পটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর নোটিফিকেশনে বেল আইকনে চাপ দিন এবং অল অপশনটি সিলেক্ট করে নিন, যাতে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।